সবাইকে নমস্কার। আজ হলো 29 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে ভোটার তালিকা সংশোধন এসআইআর ইস্যুতে কংগ্রেসের অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ডিগবয় বিধানসভা এলাকায় মহিলা উদ্যোক্তা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, ভোটার তালিকা পরিষ্কার করার প্রক্রিয়া আইন অনুযায়ী হচ্ছে। যাদের নাম নিয়মের বাইরে রয়েছে তাদের যাচাই করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সীমান্তবর্তী জেলাগুলিতে জমি কেনাবেচা ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সরকার সতর্ক রয়েছে। সময় থাকতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। অন্যদিকে আমিনগাঁওয়ে নতুন সরকারি বাসভবন নির্মাণ নিয়ে বিরোধীদের মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটি কোনো ব্যক্তিগত বাসভবন নয়, বরং ভবিষ্যতের মুখ্যমন্ত্রীদের জন্য একটি সরকারি বাসভবন। এই নিয়ে অসমে রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, গতকাল অনুষ্ঠিত অসম রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের সামনে সিদ্ধান্তগুলোর কথা জানান। সবচেয়ে বড় সুখবর, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা এবার সরকারি কর্মচারীদের মতোই চিকিৎসা সুবিধা পাবেন। মেডিক্লেম সুবিধা চালু হওয়ায় প্রায় 30,000 পঞ্চায়েতের সদস্য উপকৃত হবেন। চুতিয়া জনগোষ্ঠীর জন্য প্রতি বছর এপিএসপি পরীক্ষার মাধ্যমে একজন ডিএসপি ও একজন ম্যাজিস্ট্রেট পদ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরুণাচলে ব্যবসাকারী মরান জনগোষ্ঠীর মানুষরা এবার তিনসুকিয়ার নিয়োগ বিনিময় কেন্দ্র বেকার হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন। টিংকাং বিধানসভা এলাকার তিল্লবাড়ি বাঙালি ও নেপালি গ্রামের বিজিআর প্রত্যাহার করে ভূমি পাট্টা দেওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। চা বাগানের জমি বরাদ্দের আবেদনপত্র 9 তারিখ দুপুর 2টায় বিতরণ করা হবে। প্রতি বিঘার জন্য 500 টাকা প্রিমিয়াম ধার্য করা হয়েছে, যা 5 বছরে পরিশোধ করা যাবে। ধেমাজি ও ডিব্রুগড়ে 2টি দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়তে নাবার্ডে থেকে 135 কোটি টাকার ঋণ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। এছাড়া একটি সংবেদনশীল তদন্ত সংক্রান্ত বিষয় নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট তদন্ত প্রতিবেদন আগামী 8 ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে যতটা সম্ভব প্রকাশ করা হবে। পরবর্তী তদন্ত কোন স্তরে হবে সে সিদ্ধান্ত 7 তারিখ নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, মহারাষ্ট্রের বারামতিতে বুধবার সকালে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট বিমান জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে। বিমানে মোট 6 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। প্রাথমিক তথ্য অনুযায়ী কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে অজিত পাওয়ারের শারীরিক অবস্থা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো নিশ্চিত বিবৃতি দেওয়া হয়নি। উদ্ধার ও তদন্তের কাজ চলছে। পরবর্তী খবরটি হলো, শিলচরের বাগাবাজার এলাকা থেকে এক বাইক চুরির দুর্ঘটনায় পর্দাফাশ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে বাগাবাজার এলাকার বাসিন্দা টিপু মজুমদারকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার কাবিল হোসেন ও সাদিক আহমেদ। চুরি হওয়া বাইকটি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত 3 জনকে বর্তমানে দলাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী খবরটি হলো, সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বহুবার শোনা গেলেও বাস্তবে চিত্র যেন ভিন্ন।
কাছাড়ের পশ্চিম কাটিগড়ার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় দারিদ্র দিনমজুরদের দাবি, প্রথম 2 কিস্তির টাকা পেয়ে তারা নিয়ম মেনেই বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। কাজ অনেকটা এগোনোর পর হঠাৎ করেই তৃতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়। অভিযোগ, টাকা ছাড় পেতে হলে সংশ্লিষ্ট এক সরকারি কর্মীকে ইটকুচ দিতে বলা হয়েছে। যারা তা দিতে অস্বীকার করেছেন তাদের ফাইল দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে আর্ধসমাপ্ত বাড়ি খোলা আকাশের নিচে বিছছে ইট বালি। অনিশ্চয়তায় পড়েছেন সীমান্ত এলাকার অসহায় পরিবারগুলো, যাদের কাছে এই ঘরের ছিল শেষ ভরসা। এখন প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে সরকারি ঘোষণাগুলো কি আদৌ বাস্তবে কর্মকর হচ্ছে? কমেন্টে জানাবেন। পরবর্তী ও শেষ খবরটি হলো, শুক্লযোদ্ধা ও বৈশ্বিক অর্থনৈতিক টানা পড়ানোর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনি কোস্টা ও ইউথ প্রধান বর্সুলা বন ডার লেয়েনের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিতে সই হয়। চুক্তির পর প্রধানমন্ত্রী জানান, ভারত ও ইউরোপের এই নতুন অংশীদারিত্ব 2 অঞ্চলের নাগরিকদের জন্য কর্মসংস্থান, বিনিয়োগ ও ব্যবসার নতুন দরজা খুলে দেবে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির ফলে বিশ্ব বাণিজ্য ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে এবং ইউরোপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছাবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। 2023 এবং 24 অর্থবর্ষ দুই পক্ষের বাণিজ্যে প্রায় $135 বিলিয়ন পৌঁছচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।